বিসমিল্লাহ। তো আসো আমরা প্রথমে পড়বো হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। প্রথমে আমরা পড়বো হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি জিনিস দেখো, এটা হচ্ছে ধরো কোন একটা সিস্টেম, কোন একটা সিস্টেম। সিস্টেম কি জিনিস? সিস্টেম হচ্ছে স্পেস আন্ডার অবজারভেশন, স্পেস আন্ডার অবজারভেশন, স্পেস আন্ডার অবজারভেশন। ফর এক্সাম্পল, তুমি টেস্ট টিউবের মধ্যে একটা রিয়েকশন করতেছো, তোমার মনোযোগ কোথায় থাকবে? টেস্ট টিউবের ভেতরে থাকবে। তো টেস্ট টিউবের ভেতরে যে অংশটা আছে সেটাই হচ্ছে কি তোমার সিস্টেম, সেটাই হচ্ছে কি তোমার সিস্টেম। তো ধরো তোমার এখানে কি এই অঞ্চলটা হচ্ছে একটা সিস্টেম। তো ফার্স্ট ল কি বলে? ফার্স্ট ল বলে যে তুমি যদি সিস্টেমের মধ্যে কিছু পরিমাণ কি দাও, তুমি যদি সিস্টেমের মধ্যে কিছু পরিমাণ হিট দাও, তাহলে এই হিটের একটা অংশ খরচ হবে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করার মানে এই হিটের একটা অংশ খরচ হবে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে, আর হিটের আরেকটা অংশ খরচ হবে ওয়ার্ক করতে। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হচ্ছে কোন একটা সিস্টেমের মধ্যে আমি যদি হিট দিই, কোন একটা সিস্টেমের মধ্যে যদি আমি হিট দিই, তাহলে সেই হিটটা দুইভাবে ইউজ হবে। একটা হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান, আর একটা হচ্ছে ইনক্রিজ অফ ইন্টারনাল এনার্জি। ওকে, আচ্ছা এই বিষয়টা দুইবার লেখার দরকার নেই, এখান থেকে তুমি আশা করি বুঝবা। এরপর দেখো, হুম, তো এই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আছে, এটাকে কিভাবে লিখে? এটা কিভাবে লিখে? এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখে? এই যে এই যে ডি কিউ আছে, এটা কি? এটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট, অ্যামাউন্ট অফ হিট গিভেন টু দা সিস্টেম। আর এই হিটটা কিসে কিসে খরচ হচ্ছে? ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে খরচ হচ্ছে। তো ইন্টারনাল এনার্জি ধরো কি পরিমাণ ইনক্রিজ হয়েছে? ডিইউ পরিমাণ। ওয়ার্ক কি পরিমাণ হয়েছে? ধরো ডিডব্লিউ পরিমাণ। তাহলে তুমি যে পরিমাণ হিট দিবা, সেই পরিমাণ হিটের অর্ধেক একটা অংশ খরচ হবে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে, আরেকটা অংশ খরচ হবে ওয়ার্ক করতে। একটা অংশ খরচ হবে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে, আরেকটা অংশ খরচ হবে ওয়ার্ক করতে। তুমি ধরো কত দিছো? তুমি ধরো 100 জুল হিট দিছো, তুমি 100 জুল হিট দিছো। 100 জুল হিটের মধ্যে যদি 70 জুল ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে, তাহলে বাদ বাকি 30 জুল এক্সটার্নাল ওয়ার্ক করবে, তাহলে বাদ বাকি 30 জুল এক্সটার্নাল ওয়ার্ক করবে। আচ্ছা ঠিক আছে। এখন আহ আমাদের এখানের মধ্যে কি আছে? আমাদের এখানের মধ্যে আছে হচ্ছে হিট। ঠিক আছে, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে হিট। এবার হিট ডিকিউ, এটা পজিটিভ হতে পারে, এটা কি হতে পারে? এটা নেগেটিভ হতে পারে। ডিকিউ এর মান এটা কি হতে পারে? এটা পজিটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে। পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। আর তুমি বলতে পারো যে স্যার, হিট আবার পজিটিভ নেগেটিভ কিভাবে হয়? হিট আবার পজিটিভ নেগেটিভ কিভাবে হয়? আসলে হিট পজিটিভ নেগেটিভ এখানে ধরে নেওয়া হচ্ছে আর কি। মানে একটা কেসের মধ্যে হিটকে পজিটিভ ধরা হয়, অন্য কেসে হিটকে নেগেটিভ ধরা হয়। তো হিটকে কোন কেসে পজিটিভ ধরা হয়? হিটকে কোন কেসে পজিটিভ ধরা হয়? হিটকে কোন কেসে পজিটিভ ধরা হয়? যখন হিটটা সিস্টেমে অ্যাপ্লাই করা হয়। হিট অ্যাপ্লাইড টু সিস্টেম, হিট অ্যাপ্লাইড টু সিস্টেম, হিট অ্যাপ্লাইড টু সিস্টেম। হিট অ্যাপ্লাইড টু সিস্টেম মানে কি? সিস্টেম রিসিভস হিট। সিস্টেম কি করতেছে? সিস্টেম হিট রিসিভ করতেছে, সিস্টেম রিসিভস হিট, সিস্টেম হিট রিসিভ করতেছে। ঠিক আছে, এরপর দেখো ডিকিউ বা চেঞ্জ অফ হিট, এটা নেগেটিভ কখন হবে? এটা নেগেটিভ হবে যখন সিস্টেম কি করবে? সিস্টেম হিট রিলিজ করবে। সিস্টেম রিলিজেস হিট, সিস্টেম রিলিজেস হিট, সিস্টেম রিলিজেস হিট, সিস্টেম রিলিজেস হিট। ঠিক আছে, তো চেঞ্জ অফ হিট পজিটিভ হবে কখন? যখন সিস্টেম হিট রিসিভ করবে। চেঞ্জ অফ হিট নেগেটিভ হবে কখন? যখন সিস্টেম হিট রিলিজ করবে। আচ্ছা, ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি কখন পজিটিভ হবে? ইন্টারনাল এনার্জি চেঞ্জ, ইন্টারনাল এনার্জি চেঞ্জ কখন পজিটিভ হবে? ইন্টারনাল এনার্জি চেঞ্জ পজিটিভ হবে যখন টেম্পারেচার ইনক্রিজ হবে। যখন কি হবে? যখন টেম্পারেচার ইনক্রিজ হবে, যখন টেম্পারেচার ইনক্রিজ হবে। আর ইন্টারনাল এনার্জির চেঞ্জ নেগেটিভ হবে, ইন্টারনাল এনার্জির চেঞ্জ নেগেটিভ হবে কখন? যখন টেম্পারেচার ডিক্রিজ হবে, যখন টেম্পারেচার ডিক্রিজ হবে, যখন টেম্পারেচার ডিক্রিজ হবে, যখন টেম্পারেচার ডিক্রিজ হবে। ওকে, এরপরে আসো, এরপরে হচ্ছে আমার ওয়ার্ক ডান। এরপর হচ্ছে আমার ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান পজিটিভ কখন হবে? ওয়ার্ক ডান পজিটিভ হবে যখন সিস্টেম অ্যাটমসফিয়ারের উপর ওয়ার্ক ডান করবে। ওয়ার্ক ডান পজিটিভ হবে কখন? যখন সিস্টেম সারাউন্ডিং এর উপর ওয়ার্ক করবে। এবার প্রশ্ন হইতে পারে সারাউন্ডিং কি জিনিস? সারাউন্ডিং হচ্ছে সিস্টেমের চারপাশে যা আছে তাই হচ্ছে সারাউন্ডিং। এবার ওয়ার্ক ডান নেগেটিভ কখন হবে? যখন সারাউন্ডিং সিস্টেমের উপর ওয়ার্ক ডান করবে। ঠিক আছে, আশা করি বুঝছো।
এবার এই বিষয়গুলো একটু বুঝাই তোমাকে। দেখো এটা কি ডিকিউ, দেখো ডিকিউ দিয়ে কি বুঝাচ্ছে, ডিকিউ দিয়ে বুঝাচ্ছে কিন্তু চেঞ্জ অফ হিট। কি বুঝাচ্ছে? চেঞ্জ অফ হিট। এর প্রশ্ন হতে পারে চেঞ্জ শব্দটা কেন আসছে এখানে? চেঞ্জ অফ হিট, এখানে হিট চেঞ্জ হওয়ার কি আছে? আমি তো বলছি ডিকিউ হচ্ছে যে পরিমাণ হিট আমি দিচ্ছি। তোমার সিস্টেমে কি আগে থেকে হিট নাই? আছে তো, আগে থেকে হিট আছে। তাহলে যেটা তুমি দিচ্ছ এটা হচ্ছে বাড়তি হিট। তো বাড়তি হিটকে আমরা কি বলতে পারি? চেঞ্জ অফ হিট বলতে পারি না? তাই বলে যে হিটটা দিচ্ছ সেটা হচ্ছে চেঞ্জ অফ হিট। ঠিক আছে? তোমার সিস্টেমের কি আগে থেকে ইন্টারনাল এনার্জি নাই? আছে। কিন্তু তুমি যে বাড়তি হিটটা দিচ্ছ এই হিটটার কারণে একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারনাল এনার্জি ভেতরে তৈরি হচ্ছে। অথবা এভাবে বলতে পারো তুমি যে বাড়তি হিটটা দিচ্ছ এই বাড়তি হিটটা দেওয়ার কারণে এই বাড়তি হিটের একটা অংশ ভেতরে নতুন করে ইন্টারনাল এনার্জিতে পরিণত হচ্ছে। ইন্টারনাল এনার্জি আগে থেকেও ছিল, কিন্তু এখন এই ডিকিউ থেকে ডিইউ পরিমাণ ইন্টারনাল এনার্জি তৈরি হচ্ছে। তো এই যে ডিইউ পরিমাণ বাড়তি ইন্টারনাল এনার্জি তৈরি হচ্ছে, এটা কি? এটা চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি না? আশা করি বুঝছো। তো ডিকিউ বুঝছো, ডিইউ বুঝছো, ঠিক আছে? তাহলে বুঝাবা কি কি? ডিডব্লিউ, ডিডব্লিউ, ডিডব্লিউ হচ্ছে চেঞ্জ অফ ওয়ার্ক। ডিডব্লিউ কি? চেঞ্জ অফ ওয়ার্ক। ডিডব্লিউ কি? চেঞ্জ অফ ওয়ার্ক। তো ধরো তুমি এখানে হিট দাও নাই, তোমার এই হিট ছাড়া যে সিস্টেম ওয়ার্ক করতে পারবে না এটা কি কোথাও লেখা আছে? এই হিট ছাড়াও তো সিস্টেম ওয়ার্ক করতে পারতো। এই হিট ছাড়াও সিস্টেম কি করতে পারতো? ওয়ার্ক করতে পারতো। এই হিট ছাড়াও সিস্টেম ওয়ার্ক করতে পারতো। তাইলে তোমার এই হিট দেওয়ার আগেও ওয়ার্ক কিন্তু পসিবল। হিট দেওয়ার আগেও ওয়ার্ক কিন্তু পসিবল। কিন্তু তুমি হিট দেওয়ার কারণে কি হবে? হিট থেকে একটা অংশ ওয়ার্কে পরিণত হবে, তার মানে হচ্ছে আমি বাড়তি ওয়ার্ক পাবো। তাহলে এই যে ডিডব্লিউ, যেটা আমার হিট থেকে আসতেছে, যে বাড়তি হিটটা দিছো সেই বাড়তি হিট থেকে একটা অংশ ডিডব্লিউ তে পরিণত হচ্ছে। তো এই ডিডব্লিউটা কি? এই ডিডব্লিউটা হচ্ছে বাড়তি ওয়ার্ক। এই বাড়তি ওয়ার্ককে আমরা কি বলতে পারি? চেঞ্জ অফ ওয়ার্ক বলতে পারি না? আশা করি বুঝতেছো কি বলতেছি। চেঞ্জ অফ ওয়ার্ক। ওকে, এবার এখানে সব কথা আমার এই সিস্টেমের ফিগার দিয়ে বোঝা সম্ভব না। এখানে সব কথা বুঝতে হলে আমার কাছে পিস্টন, পিস্টন নিতে হবে, পিস্টন নিতে হবে, পিস্টন নিতে হবে, পিস্টন নিতে হবে। দেখো এটা হচ্ছে তোমার সিলিন্ডার, এটা হচ্ছে কি তোমার সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে একটা কি আছে? এয়ার টাইট পিস্টন আছে। একটা এয়ার টাইট পিস্টন আছে, একটা এয়ার টাইট পিস্টন আছে, একটা এয়ার টাইট পিস্টন। এয়ার টাইট পিস্টন মানে কি? এটার দুই প্রান্ত দিয়ে কি যেতে পারবে না? বাতাস যেতে পারবে না। এবার পিস্টনটা নিচেও নামতে পারবে, পিস্টনটা উপরেও যেতে পারবে। পিস্টনটা নিচেও নামতে পারবে, পিস্টনটা উপরেও যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, এখন এই পিস্টন আর সিলিন্ডারের মাঝখানে যে অংশটা আবদ্ধ, এখানের মধ্যেই আমার সকল অবজারভেশনস, এখানেই আমার সব ফোকাস। তাহলে এই অঞ্চলটাকে আমি কি বলবো? এই অঞ্চলটাকে আমি সিস্টেম বলবো না? এই অঞ্চলটাকে আমি কি বলবো? এই অঞ্চলটাকে আমি বলবো সিস্টেম। এই অঞ্চলটাকে আমি বলবো সিস্টেম। এই অঞ্চলটাকে আমি বলবো সিস্টেম। এই অঞ্চলটাকে আমি বলবো কি? সিস্টেম। এই অঞ্চলটাকে আমি বলবো সিস্টেম। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার দেখো, এবার দেখো তোমার তোমার এখানের মধ্যে কয়েকটা জিনিস বোঝাবো। প্রথম যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে বাহির থেকে হিট দেওয়া ছাড়াও সিস্টেম ওয়ার্ক করতে পারে। কিভাবে করতে পারে দেখো। ধরো তুমি বাহির থেকে কোনো প্রকার হিট দিলা না, তোমার সিস্টেমের মধ্যে কি আছে? গ্যাস মলিকিউলস আছে। সিস্টেমের মধ্যে কি আছে? গ্যাস মলিকিউলস গুলো আছে। তো এই গ্যাস মলিকিউল গুলো কি করতে পারে? গ্যাস মলিকিউল গুলো সিলিন্ডারের দেয়ালে আর পিস্টনের দেয়ালে ধাক্কা দিতে পারে। তো গ্যাস মলিকিউল গুলো যখন পিস্টনের দেয়ালে আর সিলিন্ডারের দেয়ালে ধাক্কা দিবে, তখন সিলিন্ডারের পিস্টনটা কি হবে? তখন সিলিন্ডারের পিস্টনটা উপরের দিকে উঠে যাবে, তখন সিলিন্ডারের পিস্টনটা উপরের দিকে উঠে যাবে। তাহলে আমাকে একটু বলো এখানে কি হয়েছে? এখানের মধ্যে ওয়ার্ক ডান হয়েছে। এবার তুমি বলতে পারো কিরকম ওয়ার্ক ডান হয়েছে? এই যে এই অঞ্চলটা ছিল, এই অঞ্চলটা কি হয়ে গেছে? এক্সপ্যান্ড করে ফেলছে না? বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। তো এটাই হচ্ছে ওয়ার্ক ডান। গ্যাসের ক্ষেত্রে এক্সপ্যানশনই হচ্ছে কি? ওয়ার্ক ডান। গ্যাসের ক্ষেত্রে এক্সপ্যানশন হচ্ছে কি? ওয়ার্ক ডান। তো দেখো তোমার এই ওয়ার্ক ডানটা কে করছে? ভেতরের মলিকিউলগুলো, ভেতরের মলিকিউলগুলোর কাছে আগে থেকে এনার্জি ছিল, সে ওই এনার্জি খরচ করে পিস্টনটাকে উপরের দিকে তুলে ফেলছে। তো ভেতরের মলিকিউলগুলো কি করছে? ওয়ার্ক করছে। আচ্ছা, এটা যদি নিজে নিজে হয় তাহলে তো প্যারা নাই। এটা নিজে নিজে হইতে পারে, এটা নিজে নিজে হইতে পারে, এটা নিজে নিজে হইতে পারে। ঠিক আছে, ধর এটা নিজে নিজে হয়েছে, এটা কিভাবে হয়েছে? এটা নিজে নিজে
হয়েছে, নিজে নিজে হয়েছে, আমার কাছে বাইরে থেকে কি দিতে হয় না, বাইরে থেকে এনার্জি দিতে হয় না, এটা নিজে নিজে হয়েছে। তখন প্রশ্ন নিতে পারে স্যার এটা নিজে নিজে কেমনে হবে? ধরো তোমার এখানে অনেক অনেক পরিমাণ কি আছে, অনেক পরিমাণ গ্যাস আছে, তুমি ধরো গ্যাসটাকে এভাবে ধরো, পিস্টনটা তুমি চেপে ধরছো, চেপে ধরার পর ধরো তুমি ছেড়ে দিছো, তো পিস্টনটা তুমি চেপে দেওয়ার পর ছেড়ে দিলে পিস্টনটা নিজে নিজে উপর উঠবে না? উঠবে তো। আমাদের আগে ইনজেকশন ছিল, আগে কিছু কি ছিল, ইনজেকশন এখনো আছে, আগে ছিল যেমন না। তো ইনজেকশন গুলো কিছুটা এরকম ছিল যে আমার এখানের মধ্যে এভাবে থাকতো, হ্যাঁ, এখানের মধ্যে যে ওই সিরিঞ্জটা থাকতো, আমরা সিরিঞ্জটা খুলে ফেলে দিতাম, এখানের মধ্যে আমরা আমাদের আঙ্গুল দিয়ে কি করতাম, এয়ার টাইট করে দিতাম। এরপর আমরা করতাম কি, আমরা এখানের মধ্যে এই যে সিলিন্ডার, সরি, আমাদের যে ইনজেকশনের মধ্যে যে আমার কি আছে, পিস্টনের মতন যেটা আছে, যেটা দিয়ে আমরা মূলত ভেতরে ফ্লুইডটাকে পুশ করি, ওইটাকে যদি আমরা পুশ করে দিতাম, পুশ করার পর যদি ছেড়ে দিতাম, দেখা যেত কি অটোমেটিক উপরের দিকে নিজে নিজে উঠতো। ঠিক আছে? তো ঠিক একই ঘটনা এখানে ঘটছে। তো যখন গ্যাস মলিকুল গুলো পিস্টনকে ধাক্কা দিবে আর পিস্টন যখন নিজে নিজে উঠবে, তখন তুমি বুঝবা যে এখানে গ্যাস মলিকুল গুলাই ওয়ার্ক করছে। এরপর দেখো, ধরো এই অবস্থার পরে পিস্টনটা আর উপরে উঠতেছে না, এই অবস্থার পরে পিস্টনটা আর উপরে উঠতেছে, এই অবস্থার পরে আর পিস্টনটা আর উপরে উঠতেছে না, এই অবস্থার পরে পিস্টনটা আর উপরে উঠতেছে না। এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা এখানের মধ্যে হিট দিই, এখন যদি আমরা ডিকিউ পরিমাণ হিট দিই, তাহলে ডিকিউ পরিমাণের একটা অংশ আমার এই গ্যাস মলিকুল গুলো ব্যবহার করে এই পিস্টনটাকে আরো উপরে ধাক্কা দিবে, মানে ডিকিউ পরিমাণের একটা অংশ কি করবে, আমার এই মলিকুল গুলো ব্যবহার করবে এবং সেটাকে ওয়ার্কে কনভার্ট করবে। এই ডিকিউ পরিমাণ হিটের একটা অংশ আমার এই মলিকুল গুলো গেইন করবে, ডিকিউ পরিমাণ হিট এনার্জির একটা অংশ এই মলিকুল গুলো গেইন করবে, গেইন করার পরে আমার যে পিস্টন আছে, পিস্টনটাকে উপরে দিয়ে কি করবে, পিস্টনটাকে উপরের দিকে ধাক্কা দিবে, পিস্টনটাকে উপরের দিকে ধাক্কা দিবে, এবং এখানে কি হবে, এখানে ওয়ার্ক ডান হবে। তো দেখো, ওয়ার্ক ডান কিন্তু তোমার এখানে কোনো হিট না দেওয়া ছাড়াও সম্ভব, আবার হিট দিয়েও ওয়ার্ক ডান সম্ভব। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। তো তো ডিডব্লিউ বোঝানোর সময় আমি বলছিলাম যে আমার এখানে হিটটা না দিলেও ওয়ার্ক ডান হতে পারবে। ঠিক আছে? ডিডব্লিউ বোঝানোর সময় আমি বলছিলাম যে হিটটা না দিলেও আমার এখানে সিস্টেমে ওয়ার্ক ডান হতে পারবে। এখন ধরো সিস্টেম নিজেই কি করতেছিল, সিস্টেম ধরো নিজেই এক্সপ্যান্ড করতেছিল, এই সময় আমি হিট দিয়ে দিলাম, এই সময় কি করলাম, হিট দিয়ে দিলাম, তাহলে নিজে নিজে তো এতটুকু এক্সপ্যান্ড করবে, এই ডিকিউর জন্য আরো বেশি এক্সপ্যান্ড করবে। তো ডিকিউর জন্য কি পরিমাণ এক্সপ্যান্ড করবে, একটা নির্দিষ্ট পরিমাণ এক্সপ্যান্ড করবে, সে তো একটা নির্দিষ্ট পরিমাণ নিজে এক্সপ্যান্ড করছে, আর একটা পরিমাণ ডিকিউর জন্য এক্সপ্যান্ড করছে, সেটাই হচ্ছে কি তোমার ডিডব্লিউ। তো সহজ ভাষায় হচ্ছে ডিডব্লিউ হচ্ছে চেঞ্জ অফ ওয়ার্ক। আশা করি চেঞ্জ অফ ওয়ার্ক কেন আসছে এই বিষয়টা বুঝছো, মানে চেঞ্জ শব্দটা কেন ইউজ হচ্ছে এই বিষয়টা বুঝছো। এরপরে দেখো ডিডব্লিউ এটার মান পজিটিভ কখন হবে, যখন সিস্টেমের উপর, যখন সিস্টেম সারাউন্ডিং এর উপর ওয়ার্ক করবে। নেগেটিভ কখন হবে, যখন সারাউন্ডিং সিস্টেমের উপর ওয়ার্ক করবে। তো সিস্টেম কিভাবে সারাউন্ডিং এর উপর ওয়ার্ক করে আর সারাউন্ডিং কিভাবে সিস্টেমের উপর ওয়ার্ক করে, সিস্টেম কিভাবে সারাউন্ডিং এর উপর ওয়ার্ক করে আর সারাউন্ডিং কিভাবে সিস্টেমের উপর ওয়ার্ক করে। ঠিক আছে? ওকে, দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। বিসমিল্লাহ। হুম, কিভাবে সিস্টেম সারাউন্ডিং এর উপর ওয়ার্ক করে, কিভাবে সারাউন্ডিং সিস্টেমের উপর ওয়ার্ক করে। ঠিক আছে? এখন তুমি ধরো এটাকে কি বলতেছো, সিস্টেম বলতেছো, ঠিক না? তাহলে আমি এখানে একটা ব্লক দিলাম, এটাকে কি বলবা, এটা সারাউন্ডিং এর অংশ, সিস্টেমের বাইরে সবকিছুই কি সারাউন্ডিং এর অংশ। এরকম যদি তুমি কি করো, এরকম যদি তুমি দুইটা ব্লক এখানে বসাও, ঠিক আছে, এরকম যদি তুমি দুইটা ব্লক কি করো, পিস্টনের উপর বসাও, এই দুইটা ব্লকের ওয়েটের কারণে পিস্টনটা নিচের দিকে নেমে আসবে না, এই দুইটা ব্লকের ওয়েটের কারণে পিস্টনটা নিচের দিকে নেমে আসবে, 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 নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, পিস্টনটা নিচের দিকে নেমে আসবে। তো আমার এখানে পিস্টনটাকে নিচের দিকে নামাইছে কে, এই দুইটা ব্লক নামাইছে না, এই দুইটা ব্লক কি ছিল, এই দুইটা ব্লক ছিল হচ্ছে আমার সারাউন্ডিং। তো সারাউন্ডিং যখন পিস্টনকে নিচের দিকে নামাইছে, আমার এখানে ভলিউম কমে গেছে, ভলিউম কমে যাওয়াকে কি বলে, কম্প্রেশন বলে। তো সিস্টেম ওয়ার্ক করলে কি হয়, কম্প্রেশন হয়। সহজ ভাষায় হচ্ছে তোমার এখানের মধ্যে কি, সিস্টেম ওয়ার্ক করছে, সরি সিস্টেমের উপর ওয়ার্ক হয়েছে, সিস্টেমের উপর ওয়ার্ক হয়েছে, এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় কম্প্রেশন। কি বলা যায় এটাকে,
এটাকে বলা যায় কম্প্রেশন। ঠিক আছে, সরি, সিস্টেমের উপর ওয়ার্ক হয়েছে অর্থাৎ সারাউন্ডিং সিস্টেমের উপর ওয়ার্ক করছে, তো এটাকে কি বলা হবে? কম্প্রেশন। এরপর দেখো সিস্টেম সারাউন্ডিং এর উপর ওয়ার্ক করতেছে, ধরো সিস্টেম কি করতেছে? সারাউন্ডিং এর উপর ওয়ার্ক করতেছে। তো ওই বিষয়টা বোঝার চেষ্টা করো, তোমার এই ব্লকগুলো বাদ দাও, তোমার এই ব্লকগুলো বাদ দাও, দরকার নেই ব্লকগুলো। ঠিক আছে, এবার ধরো তোমার এখানে কি হচ্ছে, তোমার এখানের মধ্যে ধরো এই যে এখানের মধ্যে কি আছে? এয়ার পার্টিকেল আছে না, এখানে এয়ার পার্টিকেল আছে না, এগুলো কি সারাউন্ডিং না? এবার ধরো আমার কি করছে, সিস্টেমটা এক্সপ্যান্ড করছে, সিস্টেম কি করছে? এক্সপ্যান্ড করছে। হিট পেয়ে এক্সপ্যান্ড করতে পারে বা নিজে নিজে এক্সপ্যান্ড করতে পারে। ঠিক আছে, সে ধরো কি করছে, সে ধরো এক্সপ্যান্ড করছে, সে ধরো এক্সপ্যান্ড করছে, সে ধরো এক্সপ্যান্ড করছে, সে ধরো এক্সপ্যান্ড করছে। এবার সে যদি কি করে, এক্সপ্যান্ড করে, এবার সে যদি কি করে, সিস্টেম কি করছে? এক্সপ্যান্ড করছে। এবার সিস্টেম যদি এক্সপ্যান্ড করে তাহলে পিস্টনটা কিসের অংশ? পিস্টনটা কিন্তু আমার বাউন্ডারির অংশ, এটা কিন্তু আমার সারাউন্ডিং এর অংশ না। তো সিস্টেম কি করতেছে? পিস্টনটাকে উপরের দিকে ঠেলতেছে। তো উপরের দিকে ঠেলার সময় এই যে এয়ার মলিকুল গুলো আছে এগুলাকেও কি করা হচ্ছে? উপরের দিকে ঠেলা হচ্ছে না? তাহলে এই এয়ার মলিকুল গুলোর উপরে ওয়ার্ক করা হচ্ছে না, কে ওয়ার্ক করতেছে? সিস্টেম ওয়ার্ক করতেছে। তো সিস্টেম ওয়ার্ক করলে কি হয়? ভলিউম বেড়ে যায়, অর্থাৎ এক্সপ্যানশন হয়। অর্থাৎ কি? এক্সপ্যানশন হয়, অর্থাৎ এক্সপ্যানশন হয়, অর্থাৎ এক্সপ্যানশন হয়, অর্থাৎ এক্সপ্যানশন হয়, অর্থাৎ এক্সপ্যানশন হয়। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আসো আমরা সামনের দিকে যাই, আমরা সামনের দিকে যাই। সামনের দিকে কি? সামনের দিকে হচ্ছে আমাদের আহ সামনের দিকে হচ্ছে আমাদের আইসোথার্মাল প্রসেস, সামনের দিকে হচ্ছে আমাদের আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস কি? আইসোথার্মাল প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেখানের মধ্যে আমার টেম্পারেচার কি থাকবে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। তাহলে চেঞ্জ কারা কারা হবে? চেঞ্জ মূলত হবে প্রেসার আর ভলিউম, প্রেসার ভলিউম চেঞ্জ হবে। কে চেঞ্জ হবে? প্রেসার ভলিউম চেঞ্জ হবে, প্রেসার ভলিউম চেঞ্জ হবে, প্রেসার ভলিউম চেঞ্জ হবে। তো এটা কই পড়ছি আমরা? এটা বোয়েলস ল তে পড়ছি না? বোয়েলস ল কি বলে? বোয়েলস ল বলে যে বোয়েলস ল বলে ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার when temperature is constant, when temperature is constant, when temperature is constant, when temperature is constant, when temperature is constant। ঠিক আছে, when temperature is constant। এখন দেখো, এখন আমরা কি করতে পারি? এখন আমরা এখানে প্রপোর্শনালিটি সাইন তুলে একটা কে আনতে পারি, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট আনতে পারি। তা এখানের মধ্যে কি লিখতে পারি? ভিপি সমান সমান কনস্ট্যান্ট লিখতে পারি না? তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আমার একটা গ্যাস আছে, গ্যাসের বিভিন্ন প্রেসারে বিভিন্ন ভলিউম আছে। তো প্রতি প্রেসারে যে ভলিউম আছে সেই প্রেসারের সাথে সেই ভলিউমকে মাল্টিপ্লাই করলে আমরা একই মান পাবো। ঠিক আছে, তো ধরো তোমার এখানের মধ্যে একটা সিস্টেম আছে, ধর আমরা এই কাহিনীটাই নিয়ে গেলাম। ধরো তোমার এখানের মধ্যে কি আছে? তোমার এখানের মধ্যে একটা সিস্টেম আছে, এটা হচ্ছে একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে টেম্পারেচার কনস্ট্যান্ট, এই সিস্টেমে কি টেম্পারেচার কনস্ট্যান্ট। তো তুমি দেখতেছো যে এখানের মধ্যে একটা ভলিউম, এখানের মধ্যে একটা ভলিউম, এখানের মধ্যে ভলিউম বেশি, ঠিক আছে, এখানে ভলিউম কম। তো তোমার এখানে একটা প্রেসার থাকবে, এখানে আরেকটা প্রেসার থাকবে, এখানে একটা প্রেসার থাকবে, এখানে আরেকটা প্রেসার থাকবে। তো তোমার এই ভলিউমের জন্য যে প্রেসার, তুমি এই ভলিউমের সাথে তার প্রেসারকে মাল্টিপ্লাই করবা। এই ভলিউমের জন্য যে প্রেসার, তুমি এই ভলিউমের জন্য যে প্রেসার তুমি কি করবা? এই ভলিউমের সাথে তার প্রেসারকে মাল্টিপ্লাই করবা। তিনশো যে প্রোডাক্টটা পাবা সেই প্রোডাক্টটা কি হবে? সমান হবে। তাহলে পিভি ইজ ইকুয়ালস টু কে। এটা মানে কি? এটা মানে হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়ালস টু পি টু ভি টু, পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়ালস টু কি? পি টু ভি টু। আশা করি বুঝছো বিষয়টা, আশা করি বুঝছো বিষয়টা। এবার এবার একটা জিনিস খেয়াল করো, আমরা হুম আমরা এখানের মধ্যে আইসোথার্মাল প্রসেস পড়ছে, আইসোথার্মাল প্রসেস পড়তেছে আমরা এখানের মধ্যে। তাহলে আমরা যদি এখানের মধ্যে একটু কার্ভটা খেয়াল করি, একটু কার্ভটা খেয়াল করি, দেখো আমার এখানে কি বলতেছে? যে প্রেসার বাড়লে ভলিউম কমবে, অথবা আমরা বলতে পারি কি? আমরা বলতে পারি যে ভলিউম বাড়লে প্রেসার কমবে, ভলিউম বাড়লে প্রেসার কমবে। তাহলে আমরা দেখো এটা কিভাবে আঁকতে পারি? এটা এভাবে আঁকতে পারি যে আমার ওয়াই এক্সিস বরাবর আমি কি দিব? ওয়াই এক্সিস বরাবর আমি দিব হচ্ছে প্রেসার, আর এক্স এক্সিস বরাবর আমি কি দিব? এক্স এক্সিস বরাবর আমি দিব হচ্ছে ভলিউম। ওয়াই এক্সিস বরাবর দিব হচ্ছে প্রেসার, এক্স এক্সিস বরাবর দিব হচ্ছে ভলিউম। তো যত ভলিউম বাড়বে প্রেসার তত কমবে। তাহলে আমার কার্ভটা কেমন হবে? আমার এই কার্ভটা হবে কিছুটা এরকম, ঠিক আছে, এই কার্ভটা হবে কিছুটা এরকম। ক্লিয়ার? বুঝছো? এই কার্ভটা হবে কিছুটা এরকম। আশা করি বুঝতেছো, আশা করি বুঝতেছো। এরপর আসো, তাহলে আমরা এখানের মধ্যে যদি ওয়ার্ক ডান খেয়াল করি একটু, আমরা যদি এখানের মধ্যে ওয়ার্ক ডান খেয়াল করি, তাহলে ওয়ার্ক ডান সমান সমান আমার আইসোথার্মাল প্রসেসের মধ্যে ওয়ার্ক ডান আমরা একটু খেয়াল করি, আইসোথার্মাল প্রসেসের মধ্যে ওয়ার্ক ডান কেমন হয়?
আইসোথার্মাল প্রসেসের মধ্যে ওয়ার্ক ডান হয় হচ্ছে nRT ln V2 বাই V1, nRT ln V2 বাই V1, এটা হচ্ছে কি ওয়ার্ক ডান। আচ্ছা, আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি না? আমরা এখান থেকে, এই দেখো এখান থেকে একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের V2 বাই V1 সমান সমান P1 বাই P2। তো এই যে এটা লিখতে পারি, এটার কারণে আমরা এখানে কি লিখতে পারতেছি, দেখো এটা একটু আমরা কেটে দিই। হ্যাঁ, আসো আমরা এখানে মধ্যে কি লিখতে পারি, V2 বাই V1 সমান সমান কি P1 বাই P2, ঠিক আছে, এটা লিখতে পারি। তো আলটিমেটলি এটার কারণে আমরা এখানে কি করতে পারতেছি, আমরা এখানে মধ্যে V2 বাই V1 এর পরিবর্তে কি আনতে পারতেছি, V2 বাই V1 এর পরিবর্তে আনতে পারতেছি P1 বাই P2, ঠিক আছে, P1 বাই P2, P1 বাই P2, P1 বাই P2। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। এটা কি, এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা। ভেরি গুড। তাহলে তোমার এখানের মধ্যে যে কোন কোন ফর্মুলা ইম্পর্টেন্ট, তোমার প্রথমত এই ফর্মুলা ইম্পর্টেন্ট, এই ফর্মুলা অনেক ইম্পর্টেন্ট। এরপর তোমার কোন ফর্মুলা ইম্পর্টেন্ট, তোমার এই ফর্মুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা ফর্মুলাই তোমার অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, এগুলো সামনে লাগবে। এগুলো ছাড়া তুমি এখানের মধ্যে কি করতে পারবে না, তুমি এখানের মধ্যে ম্যাথ ট্যাথ কিছু করতে পারবে না। এই ফর্মুলাগুলো, এগুলো ফান্ডামেন্টাল ফর্মুলা। আসো, ওকে, বাস হয়ে গেছে। তাহলে আমার আইসোথার্মাল প্রসেস নিয়ে পড়া মোটামুটি শেষ। তো আইসোথার্মাল প্রসেসের মধ্যে আমার কাছে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস আর ফার্স্ট ল, আইসোথার্মাল প্রসেস এন্ড ফার্স্ট ল। আইসোথার্মাল প্রসেস এন্ড ফার্স্ট ল, আসো। তো ফার্স্ট ল কি বলে, ফার্স্ট ল বলে dq সমান সমান du প্লাস dw। আচ্ছা, তো আইসোথার্মাল প্রসেস মানে কি, আইসোথার্মাল প্রসেস মানে হচ্ছে টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না, টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না, টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না। তো টেম্পারেচারে চেঞ্জ না হওয়া মানে কি, টেম্পারেচার চেঞ্জ না হওয়া মানে হচ্ছে du চেঞ্জ হবে না, মানে হচ্ছে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না, মানে du এর মান 0 হবে, অর্থাৎ কি ইন্টারনাল এনার্জি কি হবে, 0 হবে, ইন্টারনাল এনার্জির পরিবর্তন 0 হবে। বোঝার চেষ্টা করো, তোমার ইন্টারনাল এনার্জি বেড়ে গেলে, তোমার ইন্টারনাল এনার্জি বেড়ে গেলে, তোমার ইন্টারনাল এনার্জি বেড়ে গেলে টেম্পারেচার বেড়ে যায়, তোমার ইন্টারনাল এনার্জি কমে গেলে টেম্পারেচার কমে যায়। সহজ বিষয়। তোমার কোন একটা সিস্টেমের মধ্যে যদি ইন্টারনাল এনার্জির পরিমাণ বেড়ে যায়, তাহলে সেই সিস্টেমের মধ্যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। কোন একটা সিস্টেমের মধ্যে যদি ইন্টারনাল এনার্জির পরিমাণ কমে যায়, তাহলে সেই সিস্টেমের মধ্যে টেম্পারেচারটা কমে যাচ্ছে। তো দেখো, আম, তো একটু বোঝার চেষ্টা করো। তো আইসোথার্মালের মধ্যে কি, আইসোথার্মালের মধ্যে তোমার টেম্পারেচারই চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচার কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, তার মানে তোমার ইন্টারনাল এনার্জিও কি হচ্ছে না, এখানের মধ্যে চেঞ্জ হচ্ছে না। যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, তাহলে ইন্টারনাল এনার্জি কি হবে না, চেঞ্জ হবে না। এটা একটু ডিইউ দিয়ে না দেখে এভাবে দেখানো উচিত ছিল, যে ইন্টারনাল এনার্জি বাড়লে টেম্পারেচার বাড়ে, ইন্টারনাল এনার্জি কমলে টেম্পারেচার কমে, ঠিক আছে। এখন তোমার যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ বাড়েও না কমেও না, এক্ষেত্রে এক্ষেত্রে ইন্টারনাল এনার্জিও কি হবে, বাড়বেও না কমবেও না, ইন্টারনাল এনার্জিও কি বাড়বেও না কমবেও না। তাহলে আমার এখানে ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা কি, জিরো। ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা কি, জিরো। কেন, কারণ টেম্পারেচার পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা কি, এটা হচ্ছে আমার জিরো, এটা হচ্ছে আমার জিরো। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি যদি আইসোথার্মাল প্রসেসের মধ্যে, সিস্টেমের মধ্যে কোনো পরিমাণ হিট দিই, তাহলে সেই হিটটা সম্পূর্ণরূপে ওয়ার্কে কনভার্ট হবে, সেই হিটটা সম্পূর্ণরূপে ওয়ার্কে কনভার্ট হবে। হিট রিসিভড ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান। তাহলে আইসোথার্মাল প্রসেসের মধ্যে যে পরিমাণ হিট তুমি সিস্টেমকে দিবা, সেই পরিমাণ হিট ওয়ার্কে পরিণত হবে, সেই পরিমাণ হিট ওয়ার্কে পরিণত হবে। আশা করি বুঝছো বিষয়টা, ওকে। তাহলে এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা এটা একটু আমরা মাথায় রাখি, এই এই বিষয়টা, হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখি। এরপর আসো, এরপর যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের আইসোব্যারিক প্রসেস, আইসোব্যারিক প্রসেস। তো আইসোব্যারিক প্রসেস, আইসোব্যারিক প্রসেস মানে কি, আইসোব্যারিক প্রসেস মানে হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট। আইসোব্যারিক প্রসেস মানে কি, প্রেসার কনস্ট্যান্ট। আইসোব্যারিক প্রসেস মানে কি, প্রেসার কনস্ট্যান্ট, ওকে। এবার আইসোব্যারিক প্রসেসের জন্য আমরা কার্ভ দেখি, আমরা আইসোব্যারিক প্রসেসের জন্য কার্ভ দেখি, দেখো কিরকম কার্ভ দেখবো, পিভি কার্ভ দেখবো, কিরকম কার্ভ দেখবো, পিভি কার্ভ দেখবো, ঠিক আছে। পিভি কার্ভ দেখবো আইসোব্যারিক প্রসেসের জন্য, আইসোব্যারিক প্রসেসের জন্য পিভি কার্ভ দেখবো, আইসোব্যারিক প্রসেসের জন্য আমরা পিভি কার্ভ দেখবো, ওকে। আইসোব্যারিক প্রসেসের জন্য আমরা পিভি কার্ভ দেখবো, ওকে। তো আইসোব্যারিক প্রসেসের মধ্যে কি থাকে, প্রেসার আমাদের কনস্ট্যান্ট থাকে, আইসোব্যারিক প্রসেসের মধ্যে প্রেসার আমাদের কনস্ট্যান্ট থাকে। এখন দেখো আমার কাছে কি বের করতে হবে, আমার কাছে বের করতে হবে ওয়ার্ক ডান, আইসোব্যারিক প্রসেসের মধ্যে ওয়ার্ক ডান। তো পিভি কার্ভ থেকে ওয়ার্ক ডান কিভাবে বের করে, পিভি কার্ভ থেকে ওয়ার্ক ডান কিভাবে বের করে, পিভি কার্ভ থেকে ওয়ার্ক ডান বের করে হচ্ছে
কার্ভের নিচের এরিয়া থেকে। ধরো তোমার এখানে ভলিউম কত, ধরো কোন একটা গ্যাস আছে, গ্যাসের ভলিউম কি করা হয়েছে, গ্যাসের ভলিউম ধরো এই V1 থেকে V2 করা হয়েছে, ঠিক আছে, V1 থেকে V2 করা হয়েছে। গ্যাসের ভলিউম কত থেকে কত করা হয়েছে, V1 থেকে V2 করা হয়েছে। তাহলে তার জন্য পিভি কার্ভটা কিরকম থাকবে দেখো, কোন একটা গ্যাসের ভলিউম কি করা হয়েছে, কোন একটা গ্যাসের ভলিউম ধরো V1 থেকে V2 করা হয়েছে, V1 থেকে V2 করা হয়েছে। তো V1 এ তার প্রেসার যা, V2 তেও কি তার প্রেসার তা। তাহলে এখন আমাদের এখানের মধ্যে আমরা যদি একটু দেখি যে ওয়ার্ক মানে আমার এখানের মধ্যে ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান কি পিভি কার্ভের মধ্যে, পিভি কার্ভের এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে এই যে কার্ভ আছে এই কার্ভের এরিয়াটাই কি, এই কার্ভের এরিয়াটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান, এই কার্ভের এরিয়াটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান। কার্ভের এরিয়া মানে হচ্ছে কি এতটুকু। আচ্ছা সমস্যা নাই, একটু একটু কম বেশি আসুক, সমস্যা নাই, বুঝছো, এই এরিয়াটা, ঠিক আছে, এটাই হচ্ছে কি ওয়ার্ক ডান, এটাই হচ্ছে কি ওয়ার্ক ডান। তো এটা কি, এটা আমার একটা রেক্টাঙ্গেল না, এটা একটা রেক্টাঙ্গেল না, তো এই রেক্টাঙ্গেলের এরিয়া আমি কিভাবে পেতে পারি, এই রেক্টাঙ্গেলের এরিয়া আমি পেতে পারি হচ্ছে খুব ইজিলি, সেটা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। এটা লেন্থ কি v2 মাইনাস v1, লেন্থ হচ্ছে v2 মাইনাস v1, ব্রেথ কি, ব্রেথ হচ্ছে কি, ব্রেথ হচ্ছে p, ঠিক আছে, ব্রেথ হচ্ছে p। তো এটাকে কিভাবে লিখে, p চেঞ্জ অফ ভলিউম, p ইনটু চেঞ্জ অফ ভলিউম। তাহলে আমার এখানে ওয়ার্ক ডানের ফর্মুলা কি, আমার এখানে ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে p চেঞ্জ অফ ভলিউম। অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা, মাথায় রাখবা, অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে, অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা। এরপরে দেখো, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমার আইসোব্যারিকের জন্য যে আইসোব্যারিকের জন্য যে লটা আছে, আইসোব্যারিকের জন্য কার ল, চার্লস ল, আইসোব্যারিকের জন্য কার ল, চার্লস ল। তো চার্লস লটা আমরা একটু পড়ি, চার্লস ল, ওকে। তো চার্লস লটা কিরকম, চার্লস লটা হচ্ছে তোমার ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, প্রেসার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট আনতে পারি, কনস্ট্যান্ট আনতে পারি কে, তো আমরা এখানের মধ্যে v বাই t সমান সমান k দিতে পারি। এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে কোন একটা সিস্টেমের ভলিউম যখন v1 তখন ধরো তার টেম্পারেচার t1, কোন একটা সিস্টেমের ভলিউম ধরো v2 তখন ধরো তার টেম্পারেচার t2। তো প্রথমে সিস্টেমের ভলিউম ছিল v1, টেম্পারেচার ছিল t1, পরে সিস্টেমের ভলিউম হইছে v2, টেম্পারেচার হইছে t2। তো দোনোটা কেসের মধ্যে তোমার ভলিউম আর টেম্পারেচারের যে রেশিও আছে সেই রেশিওর মান কি হবে, সমান হবে। সেই রেশিওর মান কি হবে, সেই রেশিওর মান সমান 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 হবে। আশা করি বুঝছো। তো এটা হচ্ছে তোমার চার্লস ল, এটা কি, এটা হচ্ছে তোমার চার্লস ল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমার first law of thermodynamics, first law of thermodynamics, first law of thermodynamics, first law of thermodynamics and isobaric process, first law of thermodynamics and isobaric process and isobaric process and isobaric process, ঠিক আছে, first law of thermodynamics and isobaric process। so first law of thermodynamics and isobaric process থেকে আমরা কি লিখতে পারি, dq সমান সমান du plus dw। তো আমরা এখানের মধ্যে dw কি, dw হচ্ছে work done in isobaric process, work done in isobaric process, work done in isobaric process। তো ওয়ার্ক ডান ইন আইসোব্যারিক প্রসেসের জন্য আমরা কি লিখতে পারি, পিডিভি লিখতে পারি, ওয়ার্ক ডান ইন আইসোব্যারিক প্রসেসের জন্য আমরা পিডিভি লিখতে পারি, বুঝছো, খুব ইজি ইজি, খুব ইজি ইজি জিনিসপাতি। তাহলে তোমার এখানে একটা ফর্মুলা গেল, এরপর তোমার এখানে আরেকটা ফর্মুলা গেল। তো এতটুকু গেল তোমার আইসোব্যারিক থেকে। এরপর তোমার আইসোকরিক আছে, তো আইসোকরিকটা আমরা নেক্সট মিটিং এ বলবো, ঠিক আছে। তো নেক্সট মিটিং এর লিংক দিব, ওটা জয়েন করে দিও, ওটা জয়েন করে নিও, থ্যাংক ইউ।